স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, তাদের বিশ্লেষণগুলো আমাদেরকে জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আয়োজন শুরু করার আগে আমরা একটু কথা বলছিলাম যে কী বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিএনপি নির্বাচনী ইশতেহার তো রয়েছে, সাথে আরও নানা ধরনের বক্তব্য আছে প্রার্থীদের এবং পাল্টা বক্তব্যও আছে, সেগুলো নিয়ে আশা করি কথা বলার সুযোগ হবে। বলে রাখি দর্শক, এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অনলাইনে আমাদের অতিথিরা যুক্ত হবেন এবং তাদেরও পর্যবেক্ষণ বিশ্লেষণ জানার চেষ্টা আমরা করব। এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং এম এ আজিজ, আপনার একটা পর্যবেক্ষণ নিয়ে আলাপটা শুরু করতে চাই। বিএনপির যে ইশতেহার, এই ইশতেহারটার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর ৩৬ দফার ব্যাপারটা তো আগে থেকেই ছিল, কিন্তু স্বদেশ প্রত্যাবর্তনের পর যখন ইশতেহারটা হাতে দেবেন, কি থাকবে তার মধ্যে, বিশেষ কি থাকবে, এটা নিয়ে সবারই একটু নজর সেখানে ছিল, আগ্রহ ছিল এবং আজকে সেটা জানা গেল। এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে চমৎকার ইশতেহার, কিন্তু বাস্তবায়নটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হবে। আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচকদের, দর্শক শ্রোতা। দেখেন, আমি ওখানে দাওয়াতি ছিলাম, আমি উপস্থিত ছিলাম। আমি শুনেছি সব শেষ কথা তিনটি কথা বলেছে, যে একটা হলো দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, এটা নিশ্চিত সে করবে, এটা হলো লাস্ট কথা। আর সাধারণত তিনি যে কথাগুলি আগেই বলতেন যে নানান সেক্টরে কাজ করবেন, সেগুলোই বর্ণনা করেছে। এখানে তো আর জুলাই সনদের মতো কিছু থাকবে না। সেখানে ৭১, ৯০, আপনার ২৪, তিনটাকেই তিনি গুরুত্ব দিয়েছেন এবং এটা ইতিহাস এবং তিনটার আকাঙ্ক্ষাই বাস্তবায়ন করার একটা আকাঙ্ক্ষা আছে। তবে আমি যেটা বুঝলাম যে সেখানে মূলত যেটা আমার কাছে প্রাধান্য পেয়েছে এইটাই, দুর্নীতি, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন আর জবাবদিহিতা। এই তিনটা হলে তো আসলে ডেমোক্রেসির আর কোনো কিছু থাকে না। কিন্তু ৫৪ বছর ধরে আসলে এই তিনটা জিনিসই তো মেকশিওর করা যাচ্ছে না। না, সেটা তো রাজনীতির ভুল আমি বলবো। এই দেশে স্বাধীন হওয়ার পর থেকে গণতন্ত্র কিন্তু ফাংশন করে নাই। আমি নিজেও বলেছি যে অনেক সূচকে এগোচ্ছি, যে আমাদের দেশে গণতন্ত্র না থাকলেও আমাদের দেশের জনগণ কিন্তু খুব কর্মঠ। আপনি দেখেন, বিদেশে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেক লোক মারা যায়, তারপরেও যায়, রোজগার করে, এরকম অনেক কাজ করে। এই কারণে অনেক সূচকে তো সামাজিক সূচকে এগিয়েছে। আমি তো পাকিস্তান আমলের লোক, আমি তো দেখছি কত পরিবর্তন হয়েছে। কিন্তু রাজনৈতিক সূচকে যাই বলুন, রাজনীতিবিদরা হয়তো মাইন্ড করবেন আমার প্রতি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছি আমরা। কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল, বৈষম্যের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করেছি, তারপরে আইনের শাসন, সুশাসন আমরা চেয়েছি, সেখানে আমাদের কোনো অগ্রগতি নাই, বরং ৫৪ বছর আরও পিছিয়েছি। এখন ৯০-এর যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের ছাত্ররা, সব আন্দোলনে ৫২ থেকে সব আন্দোলনেই ছাত্ররাই অগ্রভাগে ছিল, কিন্তু এবারের ছাত্ররা একটু বিতর্কিত হয়ে গেছে এবং তাদের ব্র্যান্ড ভ্যালু ছিল, তারা যদি নিরপেক্ষ থাকতো ভালো হতো। কিন্তু তারা একটা দল জামাতে চলে গেছে, একটা গ্রুপ, আর একটা গ্রুপ আলাদা হয়ে গেছে, আর একটা গ্রুপ স্বতন্ত্র হয়ে। আপনি মানে ওই আলাপে আমি যাবো পরে। তার আগে, যেহেতু আপনি একজন সিনিয়র সাংবাদিক, একটা জীবনের অর্ধেকের বেশি সময় আপনি পার করেছেন সাংবাদিকতা করে, আপনাদের জন্য অর্থাৎ সাংবাদিকদের জন্য বিশেষ সেল এবং বিশেষ পরিকল্পনা, নানা কিছু আজকে আমরা শুনতে পেলাম। কতটুকু আশাবাদী হলেন আপনি? দেখেন, এটা তো আর ইলাবোরেট করে নাই। সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের নিশ্চয়তার হয়রানিগুলো হয়, এগুলো হয়। আমার কথা হচ্ছে, আমি তো ফেডারেশনের ৩বার মহাসচিব ছিলাম। আমরা তো আন্দোলন করেছি যে সাংবাদিকদের যতক্ষণও কোর্ট থেকে সমন জারি না করা হবে ততক্ষণ তাকে গ্রেপ্তার করা উচিত হবে না। কিন্তু আপনি দেখেন, ৫ই আগস্টের পরে ফেসিবাদের দোষর নামে কত সাংবাদিক গ্রেপ্তার হয়েছে এবং তাদের কোনো হিয়ারিং হয় না।
জেলখানায় ঢুকে রাখছে। আমার কথা হলো সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে না, ফৌজদারি আইনের ঊর্ধ্বে না। তাদের বিচার হোক, যারা অপরাধ করছে তারা বিচার করুক, আর যারা নির্দোষ তাদের হিয়ারিং করুক। যদি কোর্ট আদালত মনে করে নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া হোক, তাহলে তাকে জেল দিক, সমস্যা নাই। কিন্তু যাদেরকে নিচ্ছে তারাই, অন্যরাও যায়, যে জেলে যাচ্ছে আর বেরোয় না, যে জেলটা বেরোচ্ছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনি দেখেন, প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না, তাদের একটা টিম এসে প্রেস ক্লাবে বসে একটা তালিকা দিয়ে গেল যে এরা এরা ফেসিবাদের দোষর, সাথে সাথে প্রেস ক্লাবের মেম্বারশিপ খেয়ে দিল। বলেন তো, আওয়ামী লীগের মন্ত্রী ছিল কৃষিবিদ রাজ্জাক সাহেব, তার এখনো মেম্বারশিপ গেছে, ঢাকা ক্লাবের মেম্বারশিপ গেছে, অফিসার্স ক্লাবের মেম্বারশিপ গেছে, কোথাও জানে সাংবাদিকদের চাকরি গেছে, এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাও দেওয়া হয়েছে। বলে কোন সাংবাদিক হত্যা মামলা দিয়েছে? আসলে এটার জন্য আসলে এই বিশেষ ব্যবস্থাটা কি, সেটা ইলাবোরেশনটা জড়িত, যে এটার ব্যাপারে আমি লিখেছি। একদম যখন এই যে সংস্কার কমিশন করে, ওই সংস্কার কমিশনে আমাকে নিতে চেয়েছে, আমি যাইনি। কারণ আমি যেহেতু বিরতিতে যেতে হবে, আমি মূলত একটা পর্যবেক্ষণ আপনার কাছে জানতে চাইলাম এবং বোধ করি সেটাও আমি পেয়েছি। আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে তো আসবো, তার আগে আমি একটু ছোট করে একে ওয়াহিদুজ্জামান আপনার কাছ থেকে সংক্ষেপে 2 মিনিটে একটা পর্যবেক্ষণ জানতে চাই। মানে আইনের শাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতি দূর করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, এই 3টা কাজ করা গেলে শুধু বিএনপির ইশতেহার না, জামাতের ইশতেহার, এনসিপির ইশতেহার, সমস্ত ইশতেহার ঠিকঠাক মতো এক্সিকিউট করা সম্ভব। আপনার মতে আসলে 3টা জিনিস মেকশিওর করার জন্য কি কি চ্যালেঞ্জ দেখেন? মানে বিএনপি জিতলে এই 3টা জিনিস যে ঠিকঠাক হবে, তার জন্য কি চ্যালেঞ্জ আসলে পোহাতে হবে দলটাকে? দেখুন, এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে আমরা তো একটা ভঙ্গুর কাঠামো পেতে যাচ্ছি। কারণ গত 17 বছর যাবৎ যেভাবে ইনস্টিটিউশনগুলোকে চেঞ্জ করা হয়েছে, যেভাবে এখানে দুর্নীতিকে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে এখানে স্থাপন করা হয়েছে, আমরা তো এই ধরনের একটা পরিবেশ পেতে যাচ্ছি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে অডিটিং করা, যে অ্যাকচুয়ালি কতটুকু এখানে ক্ষতি হয়েছে, আমাদের কি কি কোন কোন সেক্টরে কতটুকু আমাদেরকে জোর দিতে হবে, সেটা কিন্তু এই অডিটিং এর পর আমরা বুঝতে পারবো। এবং তারপর আমরা নির্ধারণ করতে পারবো যে এই কাজগুলো, দুর্নীতি, দুঃশাসন দূর করা, তারপরে হচ্ছে দুর্নীতি দমন করা, এই জিনিসগুলোকে আমরা কোন জায়গায় কি কি চেঞ্জেস আনলে কি কি এফোর্ট দিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আদানির সাথে বাংলাদেশের একটি বিদ্যুৎ চুক্তি আছে, বা আদানির থেকে আমরা বিদ্যুৎ কিনি। দেখেন, ভারতীয় পত্রপত্রিকায় কিন্তু খুব স্পষ্টভাবে যখন এই চুক্তি হয়, তখন ভারতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে যেখানে দুর্নীতি হয়েছে, এখানে ঘুষ দেওয়া হয়েছে, এবং তারা খুব স্পেসিফিক বলে দিয়েছে, স্পেসিফিকলি তারা মেনশন করেছে যে ভারতের একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ কর্মকর্তারা এবং রাজনৈতিক দল হিসেবে তারা এখান থেকে ঘুষ নিয়েছেন, এবং একটা দামের একটা পার্সেন্টেজ তারা নিচ্ছেন। মানে যে অতিরিক্ত যে দাম, এই দামের একটা পার্সেন্টেজ তারা নিচ্ছেন, জনগণের, বাংলাদেশের জনগণের টাকা ঘুষ হিসেবে বাংলাদেশ এবং ভারতের 2টা রাজনৈতিক দলের নেতারা নিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ওই রাজনৈতিক দলটা তো এখন নাই, তারা পালিয়ে গেছে। নতুন সরকার 1.5 বছরেও আদানির এই ডিলটা কেন রিনেগোশিয়েট করা হয়নি? কেন বলা হয়নি যে এখন তো আর তোমাদেরকে ঘুষ দিতে হচ্ছে না, এখন তাহলে আসো বসি আমরা ডিল রিনেগোশিয়েট করি? করা তো হয়নি, হওয়া দরকার ছিল। তো আমরা ঠিক এইভাবেই প্রত্যেকটা সেক্টরে আমরা এইভাবে চেষ্টা করব যে যেন আমরা ডিল রিনেগোশিয়েট করতে পারি, যারা যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনতে পারি, বিচারের আওতায় আনতে পারি। শুধু মুখে স্লোগান দিয়ে, পলিটিক্যাল স্লোগান দিয়ে তো এটা সম্ভব না। হ্যাঁ, আওয়ামী লীগের ন্যারেটিভে আমি স্লোগান দেব, স্লোগান দিলে তো ওটা যারা স্লোগান দিচ্ছে তাদের উপরে কিন্তু সবচেয়ে বেশি গিয়ে পড়ে। তারা বুঝতে পারছে না। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। আপনি দেশের যে সিস্টেমটা 17 বছর যাবত যে পানি গরম করছে, এটা একদিনে ঠান্ডা করা সম্ভব না। ডেফিনেটলি এটা সময় লাগবে, তার আগে আমাদের প্ল্যানিং লাগবে এবং অডিটিং লাগবে। ধন্যবাদ আপনাকে।
চমৎকার চমৎকার 2 মিনিটের মধ্যে আসলে আপনি খুব চমৎকার করেই আসলে ব্যাখ্যা করেছেন। অডিটিং করাটা খুব গুরুত্বপূর্ণ এবং অডিটিং করার পর আমরা যখন বুঝে যাব তখন আসলে পরিকল্পনার দিকে এগোবো। যদি এই জিনিসটা হয়ে যায় তখন আসলে আইনের শাসন, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত করা সবটাই সহজ হবে। আপাতত আসলে ইশতেহার নিয়ে আলাপ এটুকুই। আমি বিরতিতে যাওয়ার আগে ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করে রাখতে চাই। আমরা পরপর দুটো খবর দেখছিলাম। একটা খবর হচ্ছে জামাতে আমির তিনি খুব চমৎকার করে যেভাবে বলেন সেভাবেই বলেছেন যে যদি ক্ষমতায় জামাত ইসলামী আসে তাহলে 54 বছরের শাসকরা যা যা উপহার দিয়েছে আমাদের, দুর্নীতি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ, বিচারহীনতা, এই সব কিছু পাল্টে নতুন একটা বাংলাদেশ তিনি উপহার দেবেন। এবং এটা অত্যন্ত আশাবাদের খবর। তার মতো একজন নেতা যখন নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখান, কিন্তু মুশকিল হচ্ছে পরেক্ষণে স্ক্রল করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হেফাজতের আমির তিনি বলে দিলেন জামাতকে ভোট দেয়া হারাম। এবং এত বড় একটা দলের আমির যখন এই বক্তব্য দেন তখন ভোটারদের মধ্যে আসলে কি প্রভাব তৈরি করে। রাখি দর্শক, এই ফাঁকে আরও দুজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান পিপিএম এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার আবু বকর মোল্লা, একটা বিষয় একটু প্রশ্ন করে গিয়েছিলাম। আজকে 7 তারিখে আমরা পা দিলাম, তার মানে বোঝা গেল হাতে আর 5 দিন মতো আছে। 5 দিন পরেই জাতীয় নির্বাচন, ইনফ্যাক্ট 5তম দিনেই আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেই সময় মাঝখানে কেবল 4টা দিন আছে। ঠিক এই সময়টাতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী তিনি মোটামুটিভাবে বেশ বড় একটা জায়গায় অনুষ্ঠান, সেখানে তিনি বলে দিলেন জামাত ইসলামীকে ভোট দেয়া জায়েজ হবে না, ভোট দেয়া হারাম, নানা কিছু। তারা মদিনা ইসলামের সাথে তাদের সম্পর্ক নেই, মওদুদী ইসলাম প্রচার করে নানা কিছু। মানে ভোটারদের মধ্যে আসলে কি ধরনের প্রতিক্রিয়া আসলে পড়তে পারে এই সময়টাতে এরকম একটা মন্তব্য এরকম একজন ব্যক্তির কাছ থেকে আসা? জি ধন্যবাদ। প্রথমত আমি যে কথাটি বলছি যে উনি তো রাজনীতিবিদ না, উনি রাজনীতির ব্যাপারে এইভাবে সরাসরি কথা বলা ভোটের মাত্র 7 দিন আগেই এটি অশোভন, এবং আমি মনে করি এটি ওনার অনধিকার চর্চা। যে বিষয়ে উনি এক্সপার্ট না সে বিষয়ে কথা বলা ওনার সুন্দর হয়নি এটা। এবং আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিকশিত হওয়ার পথে এই ধরনের ইরেসপন্সিবল কমেন্ট, কথাবার্তা এগুলা বাধাগ্রস্ত করবে। আর ভোটারদের উপর প্রতিক্রিয়া, আমি যে কথাটি বললাম যে ওনার রাজনৈতিক সচেতন মহলের উপর ওনার প্রভাব তেমন নাই। আর কেউ যদি বলে যে উনি হেফাজতের আমির, হেফাজতের বড় অংশ তো জামাতের সাথে, আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের 2 অংশ, খেলাফত আন্দোলন, নেজাম ইসলাম পার্টি, এই বড় দলগুলো কিন্তু জামাত ইসলামের সাথে, তারপর হেফাজতের সাথে কিছুটা সম্পৃক্ততা ছিল শাসনতন্ত্র আন্দোলনের, তারা আলাদা। তো এখন বাবুনগরী সাহেব পুরোপুরি হেফাজতকে ওন করে না। উনি একটা কমিটি হয়েছে আরেক ওনার বিপ্লবী বাবুনগরীর ইন্তেকালের পরে উনি যখন হেফাজত সত্যিকার অর্থেই not as হেফাজত what we have seen in 2013, সেই হেফাজত তো আর নাই। আর বর্তমানে হেফাজতের যে দলগুলো সেখানে ছিল হেফাজতের কমিটি, তারা তো অধিকাংশ জামাতের সাথে। আমি আসলে আপনাকে এই প্রশ্নটা এই কারণে করলাম যে আমি মনে করতে পারি আপনার সঙ্গে যখন 2-3 মাস আগে কথা হচ্ছিল তখন আমরা জানছিলাম যে সমস্ত ইসলামিক দলগুলো ওয়ান বক্সের মধ্যে ভোটটা রাখতে চায়। সেই জায়গা থেকে এসেই আরেকটি দল এইভাবে বক্তব্যটা দেয়াটা এটা অপ্রত্যাশিত নিশ্চয়ই অনেকের কাছে। আবার দ্বিতীয় বিষয়, ইসলামিক দল না, সেখানে আমি যে কথাটি বলছিলাম অধিকাংশ দল জামাতের সাথে। সুতরাং ওনার এই বক্তব্যটি ইসলামী যারা ভোটার, ইসলাম প্রিয় ভোটারদের উপর ওনার কথার কোনো প্রভাব হবে না। আর বাংলাদেশের জনগণ বোঝে যে কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত, এবং বাংলাদেশের রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য, সুশাসনের জন্য যে কথাটি আপনি অ্যাপলের সাহেবকে প্রশ্ন করেছিলেন, সুশাসন, গণতন্ত্র, দুর্নীতিহীন সমাজ ও রাষ্ট্রের জন্য তারা সত্যিকার অর্থে এফেক্টিভ হবে, এটা বাংলাদেশের সচেতন ভোটাররা এটা বুঝে এটার ভিত্তিতেই তারা ভোট দেবেন। বাবুনগরীর এই ধরনের ইরেসপন্সিবল কথাবার্তায় কোনো ধরনের প্রভাব হবে বলে আমি মনে করি না, মনে করার কোনো কারণ নেই। আমি একটু রাজনৈতিক বিশ্লেষকের মতামতটাই তাহলে টেনি, অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। প্রথম কথা হচ্ছে প্রান্তিক অঞ্চলের মানুষ
তারা আসলে সমস্তটা বিশ্বাসের শক্তিতেই চলেন। তারা আসলে বাস্তব জ্ঞান নেন এবং আশপাশের মানুষদের, প্রার্থীদের তারা যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্যগুলো তারা বিশ্বাস করেন এবং ভোট দেন। প্রান্তিক অঞ্চলের মানুষ এভাবেই সহজ সরলভাবেই আসলে বাংলাদেশের প্রতিনিধিত্বগুলো করেন। তাদের কাছে যখন এক এক সময় এক এক মেসেজ আসে, যেখানে জামাতে আমির কখনো শীতল পার্টি পাচ্ছেন, সেই পার্টিতে তিনি একটু শুচ্ছেন, মানুষের কাছে যাওয়ার একটা চেষ্টা করছেন, অন্যদিকে আর এক ধরনের রাজনৈতিক রেটরিক বক্তব্য থাকবে, কিন্তু এরকম বক্তব্য যদি এসে পড়ে যে অমুক দলকে ভোট দেওয়াটা যায় যাবে না বা হারাম, তখন আসলে সাধারণ মানুষের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় আর কি? ধন্যবাদ। সত্যিকার অর্থে রাজনীতি এবং গণতন্ত্রের যে প্রক্রিয়া এবং আমরা আসলে নির্বাচনে প্রতিযোগীদের কাছ থেকে যেরকম বক্তব্য দেখছি, সবকিছু মিলিয়ে ক্ষমতার রাজনীতিতে এটা প্রতিযোগিতাটা থাকবে। এবং আমরা যদি দেখি এই যে মন্তব্যের কথা বলা হচ্ছে, এই মন্তব্যটা কিন্তু একদম নতুন কোনো মন্তব্য নয়। উনি আগেও মন্তব্য করেছেন। উনি একজন বিদগ্ধ আলেম এবং তার যে এখানে যে হাটাজারি মাদ্রাসা এবং এই যে কওমি মাদ্রাসার একটা বড় অংশের তারা নেতৃত্ব দিচ্ছেন, এবং তার এই মন্তব্য কিন্তু আজকে নতুন নয় এবং এটা তাদের বিশ্বাসের একটা অংশ। এবং তারা দীর্ঘদিন ধরে যেভাবে তারা দেখেন সেটারই বহিঃপ্রকাশ তিনি আবার পুনরাবৃত্তি করেছেন। সুতরাং এই ধরনের মন্তব্য আমি নতুন নয় এবং এটা একদম এটা যে ভোটের ইম্প্যাক্ট ফেলার ক্ষেত্রে যে নতুন করে কিছু তৈরি করবে সেরকমও নয়। তবে ওনার যারা অনুসারী এবং কওমি মাদ্রাসার ওনারদের যারা অনুসারী, তারা একটা শক্ত এক ধরনের ভাবে বিশ্বাস করে এবং তাদের নেতৃত্বকে তারা অনুসরণ করে। তাদের কাছে এই বার্তা তারা অনেক আগে থেকেই আছে যে ওনার যে মন্তব্য সে ধরনের আছে। এখন এটার প্রভাব জনগণের কাছে অবশ্যই গুরুত্ব, আমি যেটা বললাম যে তার যে অংশ, তার অনুসারী তারা এটাকে তাদের উপর প্রভাব থাকবে এবং আছে। এবং এটা আপনি যদি দেখেন আজকে আমাদের সমাজে যে ধর্মচর্চার যে জায়গা, সেখানে বিভিন্ন স্কুল অফ থট আছে। আর যেহেতু ইসলাম এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার আমাদের এই সমাজ ব্যবস্থায় আছে, সেখানে ধর্ম কিভাবে ব্যবহার হবে, এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তার ধর্মের ব্যবহার নানান ভাবে নানান দিক থেকে করে, যেটা তারই এক ধরনের বহিঃপ্রকাশ। এই ধরনের প্রতিক্রিয়াগুলো আসছে কারণ কি, কেউ দাবি করছে তার জায়গা থেকে যে তারা যে ধর্মীয় ভাবে প্রতিনিধিত্ব করছে, নানান রকম আশ্বাস, যে বক্তব্য, এগুলো হচ্ছে কি সমাজের স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া। সুতরাং এগুলো একদম বিচ্ছিন্ন কোনো ঘটনা না আমি মনে করি, এবং এইটা উপর প্রভাব ফেলবে তার অনুসারীদের কাছে। যারা এই মতাদর্শে বিশ্বাস করে না তাদের কাছে এটা খুব বেশি প্রভাব ফেলবে না, সেটাই স্বাভাবিক। আমরা গ্রামের প্রত্যন্ত মানুষ, যেটা আপনি হ্যাঁ একদম খুব চমৎকার করে আসলে আপনি ব্যাখ্যা করেছেন। আসলে এইরকম বক্তব্য আসলে ইউটিউবে ঘাটলে অনেক আগে থেকেই আমরা দেখতে পাই, এরকম অনেক টুকরো টুকরো মন্তব্য আছে। তবে এরকম বড় পরিসরে এরকম মন্তব্যই শিরোনাম হয়ে উঠলো সাম্প্রতিক সময়ে বোধহয় এখনই। আমি একটু জনাব ওয়াহিদুজ্জামান আপনার একটা ছোটো মন্তব্য নিতে চাই, কারণ এই আলাপটা যখন হচ্ছিল, এই কথাটা যখন আসলে মহিবুল্লাহ বাবুনগরী বলছিলেন, এরপরে তিনি চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দেওয়ার কথাও বলেন। মানে প্রথম কথা হচ্ছে বিএনপি নিজস্ব রাজনীতির একটা প্যাটার্ন আছে, সেভাবে তারা রাজনীতি করেন, এবং সরোয়ার আলমগীর তিনি স্থানীয় পর্যায়ে পরিচিত, তারও একটা জনপ্রিয়তা সেখানে আছে। মাঝখান থেকে মহিবুল্লাহ বাবুনগরীর এই ইঙ্গিত দেয়া বক্তব্যটা দেয়া জামাতকে নিয়ে, এবং পরবর্তীতে আবার ধানের শীষের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা বলা, হিতে কি বিপরীত হতে পারে? দেখুন, এখানে হিতে বিপরীত হবে কিনা বা ভোটাররা কনভিন্সড হবেন কিনা, এটা তো আপনি আমি এখানে বসে নির্ধারণ করতে পারবো না, তাই না? না, একজন মানুষ কে কাকে ভোট দিবেন এটা তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, হয়তোবা সামনে আরো সিদ্ধান্ত নেবেন। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ যদি ধর্মকে অপব্যাখ্যা করে, সেটাকে আরেকজন ধর্মীয় ব্যক্তি সেটার প্রতিবাদ করতে পারেন, সেটা নিয়ে তিনিও একটা ফতোয়া দিয়ে দিতে পারেন। এখন সেটা যাচাই বাছাই করার দায়িত্ব জনগণের। আপনি প্রথমে এখানে জামাত ইসলামীর প্রতিনিধি যিনি আছেন, উনি নিজেও হয়তো বিশ্বাস করেন না যে জামাত ইসলামীতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, বা কবরে চতুর্থ কোশ্চেন করা হবে যে তুমি কোথায় ভোট দিয়ে আসছো, এগুলো নিশ্চয়ই বিশ্বাস করেন না।
জি। কিন্তু এইগুলো বা এই যে জামাতের প্রার্থী খুবই আমাদের পছন্দের ছোট ভাই মাসুদ, আমরা শেখ হাসিনার এগেনস্টে আন্দোলন করেছি, তাকে আমি অবাক হয়ে গেছি, সে জান্নাতের টিকিট বিক্রি করছে। কে কে জান্নাতের টিকিট পাইছেন? আপনি পাইছেন জান্নাতের টিকিট? জান্নাতের টিকিট তো মানুষ দিতে পারে না। এখন এটা যদি একজন ইসলামিক স্কলার বলেন, ক্লারিফাই করে দেন যে না এটা কে বলেছে? মাসুদ? মাসুদ আপনাদের মাসুদ ভাই এই কথা বলেছেন জান্নাতের টিকিট? জি 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 জি, আপনি গুগল করেন, ভিডিও আছে, ফেসবুকে সব জায়গায়। মাসুদ ভাই মনে হয় ওইভাবে বলেননি। না, ওইভাবেই বলছেন উনি। এবং আপনাদের আমির হামজা বলছেন, সেভারাল ক্যান্ডিডেটস আপনাদের বলেছেন। প্রথম কথা হচ্ছে যে কাইন্ডলি অস্বীকার করবেন না, কাইন্ডলি অস্বীকার করবেন না, মিথ্যা কথা বলাও ইসলাম। আমাকে তো বলতে হয়, আমাকে বলতে হয় প্রথম না, আপনি বলবেন। আমি তাহলে আবু বকর আপনার কাছে আসবো, আমি একটু শুনে নিই, আমি একটু সংক্ষেপে শুনে নিই ওয়াহিদুজ্জামানের কথা, তারপর আপনার কাছে আসবো। জি ওয়াহিদুজ্জামান। জি, অস্বীকার করবেন না, আপনি বলতে পারেন ভুল বলেছেন, স্লিপ অফ টাং বলেছেন, আমরা এইভাবেই বলা আমাদের ঠিক, কিন্তু অন রেকর্ড ওনারা বলেছেন। আমরা একটু শুনতে চাই মাসুদ ভাই জান্নাতের টিকিট বলেছেন, আমরা একটু শুনতে চাই, আপনি একটু যদি আমাদেরকে প্লে করে শোনান। এটা তো যারা আবু বকর এটা তো কথা প্রসঙ্গে এই মুহূর্তে নিয়ে আসি না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এটা অনলাইনে আছে, উনার ফেসবুক পেজ থেকে উনি ঘোষণা করেছেন এটা। আচ্ছা, আমরা তারপরে এগোই জনাব আমি শোনাবো আপনাকে। ওকে, নেক্সট কোন একটা ইস্যু আমি আপনাকে শোনাবো। আপনাদের যত নেতা বলেছেন জান্নাতের টিকিট বিক্রির কথা, আমাদের কোনো দায়িত্বশীল নেতা এই ধরনের কোনো কথা বলেন নাই। এখন এটা বলতে পারেন যে তাহলে এটা অনেকেই প্রশ্ন করে যে আবু বকর মোল্লা, আমি আপনার কাছে আসবো আবার। হ্যাঁ জনাব ওয়াহিদুজ্জামান, আমি আপনার কাছে আসবো। আমি ছোট্ট করে একটা বিষয় একটু জনাব আবু বকর মোল্লা আপনার কাছে একটু আসি। মানে এটা প্রায় শোনা যায় যে যখন আসলে বেফাস মন্তব্য কেউ করে বসেন, তারপরে বলা হয় কোনো দায়িত্বশীল নেতা এটা করেননি। মানে বেফাস মন্তব্য করার আগে তাকে দায়িত্বশীল থাকে, আর বেফাস মন্তব্য করার পরে দায়িত্বশীল হন না। দেখুন না দেখেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটি আছে, বিএনপির হায়ারার্কি আছে, পলিটিক্যাল লিডারশিপের হায়ারার্কি আছে না। এখন ধরেন মির্জা ফখরুলের একটা কথা, আর ওই যে ধরেন পঞ্চগড়ের একটা ওয়ার্ড পর্যায়ের নেতার এক কথার মূল্য তো সমান না। একটা পার্টির অবস্থান নির্ভর করবে মির্জা ফখরুল কি বলেছে, তারেক জিয়া সাহেব কি বলেছে, স্ট্যান্ডিং কমিটি কি বলা হচ্ছে, পার্টির পার্মানেন্ট পলিসি কি। পঞ্চগড়ের থানার ইউনিয়নের একজন নেতা যদি কোনো কথা বলে, এটা পার্টিকে রিপ্রেজেন্ট করে না। তো আমি যে কথাটা বলছি, পঞ্চগড়ের ওই নেতা তো ওই এলাকার জনগণকে তো রিপ্রেজেন্ট করছে, তাই না? ওই এলাকার জনগণকে তো রিপ্রেজেন্ট করছে, কিন্তু ওইটা পার্টির পজিশন হয় না, ওইটা পার্টির পজিশন হয় না। বিএনপির একজন ওয়ার্ডের নেতার কোনো বক্তব্য আর তারেক জিয়ার বক্তব্য, মির্জা ফখরুলের বক্তব্যের সেম ভ্যালু হয় না। এটা নর্মাল কমন সেন্স। জামাত ইসলামীর বিএনপির পার্টির পজিশন আর জামাতের পার্টির পজিশনকে আমরা মূল্যায়ন করতে হবে। জামাত ইসলামী পলিটিক্যালি কখনোই এই স্ট্যান্স নেয়নি এই জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাতের টিকিট কেউ পেয়ে যাবে। জামাত ইসলামীর কোনো নেতা এই ধরনের কোনো কথাবার্তা বলেন না, এবং এটা জামাত ইসলামী ওন করে না। আর মাসুদ ভাই অবশ্যই বড় নেতা, উনি যে মাসুদ ভাইয়ের কথা বলেছেন, জামাত ইসলামীর অন্যতম একজন বড় নেতা, ঢাকা মহানগরীর উনি সেকেন্ড ও থার্ড লিডার্স। যদি উনি এই কথা বলে থাকেন, আমি যতটুকু জানি উনি এই কথাটা বলবেন না, কারণ উনি জামাত ইসলামের পলিসিটা জানেন। এখন উনি বলছেন যে, অ্যাপোলো ভাই বলছেন যে মাসুদ সাহেব এই কথাটি বলেছেন, বাট আমি বলছি আমরা মাসুদ সাহেবের কাছে শুনতে চাই, অ্যাপোলো সাহেবের কাছে, মানে যদি উনি প্লে করে শোনাতেন, অথবা আমরা যদি কেউ যদি আমাদেরকে অ্যাসিস্ট করতেন, আমার জানা মতে উনি এই কথা বলবেন না, আমার দৃঢ় বিশ্বাস। কারণ জামাত ইসলামীর পলিটিক্যাল স্ট্যান্ড এটি নয়। জামাত ইসলামী দলীয়ভাবে কখনোই এই কথা প্রমোট করে না যে জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আচ্ছা, আপনার বক্তব্য স্পষ্ট। এবার একটু ওয়াহিদুজ্জামান আপনি যদি শেষ করে দিতেন আর কি। জি ওকে, তো এটা প্রমাণিত, এটা বিভিন্ন মিডিয়াতেও এসেছে। মাসুদ এটা বলেছেন যে কে কে জান্নাতের টিকিট পেয়েছেন, হাত উঁচু করে বলেছেন, রীতিমতো কার্ড দেখিয়ে বলেছেন যে কে কে জান্নাতের টিকিট পাইছেন। এনিওয়ে, এখন এইটা যদি হেফাজতের একজন আলেম, একজন স্কলার, ইসলামিক স্কলার, তিনি যদি বলেন যে এটা বলা হারাম, বা উনি যদি এই ধরনের ফতোয়া দেন, আমি ইসলামিক স্কলার না, আমরা হয়তো এটা বিবেচনা করতে পারি। কিন্তু গ্রামের মানুষ বা সাধারণ মানুষ যারা, তারা যদি বিবেচনা করেন যে এই কথার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবেন, তাহলে তো আমি কোনো মানে এটা নিয়ে কোনো তর্ক করার কোনো অবকাশ দেখি না। আমার যদি সিদ্ধান্ত হয় আমি এই ইসলামিক সিদ্ধান্ত মেনে আমি ভোট দিতে যাব, আমি যাব। যদি মনে হয় আমি যাব না এই ইসলামিক সিদ্ধান্ত মেনে ভোট দিতে, সেটা ভোটারের সিদ্ধান্ত, ভোটার ডিসাইড। ওকে।
একদম পরিষ্কার। আমি একটু শেষ মন্তব্যটা আপনার কাছ থেকে একটু নিতে চাই জনাব এম এ আজিজ, কারণ আমরা আসলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি দেখব, তারা কি করবেন কি করবেন না সেই সমস্ত কথাগুলো শুনবো, কিন্তু এর মাঝখানে যদি পার্টিকুলার বলে দিই জায়েজ জায়েজ না এটা সেটা, মানে এটা আসলে ভোটারদের সাইকোলজি দিকে চলে যায় কি? আমি বলি যে মাসুদ সাহেব এই কথা বলেছে, আচ্ছা এটা আমিও দেখেছি, আমার কাছে মোবাইলেও আছে, আমি আচ্ছা। মোবাইলে অনেক আছে। আমরা আদিল সাহেবের কাছে তারপরে শুনতে চাই, যদি allow করেন উনি। শাহজাহান চৌধুরী সাহেব এমপি প্রার্থী, সে তাক দেখলে তো চন্দ্র খেরায় যায়, সূর্য খেরায় যায়, এই কথা বলে। জান্নাতের কথা শোকজ তো করা করেই। হয়েছিল, ওনাকে আবার শোকজ করা শোকজ হয়েছিল শোনেন, পরবর্তীতে। ব্যারিস্টার সারোয়ার সাহেব, ওনার মতো ব্যারিস্টার, উনি তো বলে যে 72 কাতার হবে, যদি 72 প্রথম কাতারে বেচতে যেতে চান তাহলে দাঁড়িপাল্লাকে ভোট দিতে হবে। এটা তো কবির সমানে বলতেছে, এবং এটা তো বলতেছে যা, এটা তো স্বীকৃত যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেচতে যাওয়া যাবে, এটা অধিকাংশই। হ্যাঁ, এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল বলছিল আল্লাহ তৌফিক দিয়েছে আমরা কোরআনের আইন বদলায় ফেলবো, এখন তো বদলাতেছে, কারণ এখন তো শরিয়া আইন, এই যে ইসলামের অনেকগুলো সেক্ট আছে, যে এখন বলা হচ্ছে, যেমন ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তার যে পীর সাহেব প্রধান, তিনি তো বলেছিল যে আপনার যদি কোনো বামপন্থীরাও কোনো দেশের শাসন বাড়ে যায়, সেখানেও ইসলাম কায়েম হতে পারে, কিন্তু জামাত যদি যায় সে ইসলাম কোনোদিন কায়েম হবে না। তো আমার কথা হচ্ছে যে এখানে যেহেতু ধর্মের আপনি কি চরমনের রাজনীতি করেন আদিল সাহেব? আপনি চরমনের রাজনীতি আপনি করেন? কিন্তু আরেকবার এরকম বেয়াদবি করছেন। না। টকশোতে কিভাবে কথা বলতে এগুলো হয়? এগুলো আচ্ছা, আপনি এম এ আজিজ, এগুলো জানেন কেন? হ্যাঁ মানে কথা বললে আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো, কথা প্লিজ বললে আমি আপনার কাছে ফস করে আসবো, যান। কিন্তু আপনি মাঝখান থেকে মন্তব্য করেন না প্লিজ। আপনি কি হ্যাঁ অনুভূতি করেছেন? আরে শোনেন, না এবার আপনি আপনার বক্তব্যটা শেষ করেন, আমি কেবল আপনি ওনার কথা বাদ দেন, আমি আপনার কাছে দুটো বিষয় জানতে চাই। সেটা হচ্ছে এই জাতীয় মন্তব্যগুলোতে মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে মানসিকতা বদলে ফেলে কিনা, অর্থাৎ আমি ডিসিশনটা চেঞ্জ করব বদলাতে পারে, কারণ হচ্ছে যে জামাত এমন, ধরেন শুরু থেকে ট্রেনিং দিয়ে ব্রেন ওয়াশ এমনভাবে করা হয় যে নারীদের, এই যে আফগানিস্তানে বর্ণবাদী আইন হয়েছে, ইমামদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে নতুন করে, আমাদের বাংলাদেশের পেপারে ছাপা হয়েছে, এই যে ইত্তেফাকের নিউজ আছে 29 জানুয়ারি, আফগানিস্তানে বর্ণ ও দাস প্রথা আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ অনেক করলে অনেক দায় রেফারেন্স মুক্তি। আমরা পাবো। আপনার হ্যাঁ। মোটা থেকে বক্তব্য হচ্ছে এটা যে এই জাতীয় বক্তব্যে ভোটাররা প্রভাবিত হতে পারে। হতে পারে, কারণ হচ্ছে আমাদের দেশে 30% লোক একদমই অক্ষরজ্ঞান নাই। 2, জামাত যারা করে তাদের ধীরে ধীরে ব্রেন ওয়াশ করে ফেলা হয়, তারা এটাকে একটা রীতিমতো ভাবে তারা ভিন্ন জগতের মানুষ হয়ে যায়। সুতরাং এটা তো প্রভাবিত হতেই পারে, সাধারণ গ্রামের লোক 80% লোক গ্রামে থাকে, তো প্রভাবিত হতেই পারে। তবে এটাও ঠিক, সাথে সাথে আর এক পক্ষ আছে, তারা অনেক স্টিফ হয়ে যায়, যে যদি এটা বলে, এটা যে যেমন আল্লাহ ব্যস্ত তো সৃষ্টি করছে আল্লাহ, এই মন্তব্যটা নিয়ে আমি আল্লাহ বিচার করবে কে দোজখ কিয়ামতে কে দোজখ পাবে বেঁচতে যাবে। একদম। এখন জামাতের কেউ যদি বলে, এটা কি বিশ্বাস করবে কেউ? না, আমি আসলে এটাই জানতে চাইলাম, এবং আপনি খুব চমৎকার করে আসলে বললেন যে হ্যাঁ, এই জাতীয় বক্তব্যে মানুষের সিদ্ধান্তের বদলও ঘটে যেতে পারে। আমি একটা বিরতিতে যাব, এবং আবু বকর মোল্লা বিরতির পর ফিরে এসে কয়েকটি বিষয় একটু জানার চেষ্টা করব। প্রথমত যে বিষয়গুলো আসলো, আপাতত এই আলাপটা এখানেই শেষ করি। জামাত ইসলামী আমির একটা কথা বলেছিলেন যে ফরিদপুরে তিনি বিভাগে পরিণত করবেন, মানে এই জাতীয় বক্তব্যগুলো পরিকল্পনা নিয়ে কি বলা, নাকি ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য বলা? কারণ পাটকল বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো চালু করা হবে কোনো একটা জায়গায় গিয়ে, কুমিল্লাকেও বলা হলো একটু আগেও আমরা বিভিন্ন বক্তব্যের সময় দেখি। এই ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করব আপনার কাছে। এবং আমি দুঃখ প্রকাশ করছি জনাব খান সাইদ হাসান পিপিএম, অনেকক্ষণ ধরে আপনাকে আসলে অপেক্ষায় রাখছি, কারণ আমি আসলে যে আলোচনার মাঝখানে ছিলাম সেখান থেকে বেরিয়ে আপনার কাছে আসাটা একটু কঠিন ছিল। আমি একটু ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার একটা মন্তব্য নিয়ে তারপরের অংশে যাব। আজকে আমরা যেইটা একটু আগে শিরোনামে জানাচ্ছিলাম যে জামাত ইসলামী আমির ফরিদপুরে গিয়েছিলেন, এবং ফরিদপুরে গিয়ে তিনি বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির তিনি জামাত ইসলাম যদি যেতে তাহলে ফরিদপুরকে বিভাগ করা হবে, বন্ধ পাটকলগুলো চালু করা হবে। মানে এটা আসলে সাধারণ প্রশ্ন যে একটা জায়গাকে বিভাগে পরিণত করা, এটা কি শুধুমাত্র ভোটারদের মন জয় করার একটা জায়গা থেকে, নাকি আদৌ তিনি দায়িত্ব নিয়ে পরিকল্পনা নিয়ে কথাটা বলেছিলেন? ধন্যবাদ। জামাত ইসলামের আমির ভেরি থটফুল লিডার, উনি প্ল্যান করে যান, প্ল্যান করে কথা বলেন,
এবং ওনার প্রত্যেকটা মানে কথার পিছনে ওনার মানে কারণ থাকে, লজিক থাকে, আর্গুমেন্ট থাকে। তো উনি যখন যায় যেখানে জনসভা করবেন সেই এলাকার সম্পর্কে, সেই এলাকার প্রবলেম, ডিমান্ড এবং সেই এলাকার উন্নয়নের জন্য কি করা প্রয়োজন, সেই জিনিসটি উনি আগে চিন্তা করে যান, প্ল্যান করে যান। তো বাংলাদেশের পুরনো যে জেলাগুলো রয়েছে অনেকগুলোই কিন্তু বিভাগ হয়েছে, এবং বিভাগ করার পরে কিন্তু তাদের মানে অনেক কিছু মানে তাদের ডেভেলপমেন্টের সুযোগটা একটু বেশি হয়ে যায়, প্রশাসন বিকেন্দ্রীকরণ হয় কিছুটা। তো এখন এই দৃষ্টিকোণ থেকে ফরিদপুর ওই অঞ্চলটাকে ডেভেলপ করলে মানে বিভাগ করলে যদি তাদের ডেভেলপমেন্ট হয়, প্রশাসন বিকেন্দ্রিক করার কারণে তাদের প্রতি কনসেন্ট্রেশন এন্ড ফান্ডিং বেশি হয়, এলাকার উন্নয়ন হয়, সেটা তো বুঝতে পারছি। আরেকটা বিষয়টা ছোট করে বলবেন, আরেকটা বিষয়টা ছোট করে বলবেন, শুধুমাত্র ভোট হ্যাঁ। পাওয়ার জন্য উনি এই কথাটি বলেছেন। জি, আরেকটা বিষয়টি ছোট করে বলবেন। আমরা সংবাদে একটু আগে জানাচ্ছিলাম জামাত ইসলামী আমির ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি আসলে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা কি আমরা আমেরিকার নির্বাচনের সময় যেরকম প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখি সেরকম করার কি কোনো কথা বা প্রস্তাব করছেন তিনি আসলে? দেখুন, আমরা আমেরিকার কোন মডেলের কথা বলছি না। বাংলাদেশে এই মুহূর্তে প্রধান দুটি রাজনৈতিক জোটের প্রধান হচ্ছে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান। এখন এই দুই দলের প্রধানের বাংলাদেশের পলিসি নিয়ে, বাংলাদেশের আগামী 5 বছর কিভাবে চলবে, প্রত্যেকটি সেক্টরে রাজনীতির কমিটমেন্ট কি হবে, মানে দেশের জনগণের কাছে জনগণ ভালোভাবে বোঝা উচিত। দুইজনের কাছে মানে প্রশ্ন করা উচিত, দুইজনের জবাব থেকে জনগণ একটা সিদ্ধান্ত নেবে। আমি মনে করি এই প্রস্তাবটা আসলে নির্বাচনের ঠিক 3-4 দিন আগে এসে দিতে হবে। মানে একটা লম্বা সময় ছিল, তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তখনও তো এরকম প্রস্তাব দেওয়া যেতে পারতো। দেখুন, এটি হয়তো এটি ক্রমান্বয়ে ডেভেলপ করেছে। জামাত ইসলামের আমিরের চিন্তায় এসেছে যে এই মুহূর্তে আমাদের এটি করাটা বেটার। Let Tariq Jia and I sit together and let the voters decide যে আমরা কোন পলিসি নিয়ে তাদের কাছে হাজির হই। সুতরাং এটি তো খুব বেশি কঠিন বিষয় নয়। একদিন 2-4-5 ঘন্টার সময় দুই নেতা, জামাত ইসলামের আমির তো বিজি, সারা দেশ উনি সফর করেন, তারেক সাহেবও বিজি, খুব বেশি সফর করেন, জাতির প্রয়োজনে বক্তব্য একেবারে পরিষ্কার। একে মহিদুজ্জামান, আপনার কোনো মতামত আসলে এখানে আছে কিনা? মানে নির্বাচনের 2 থেকে 3 দিন আগে, 4 দিন আগে এরকম একটা প্রস্তাব, এটা আসলে 3 দিন আগে দিয়েছেন, 10 দিন আগে। হ্যাঁ, তো আজকে ফেসবুকে স্ট্যাটাস যেহেতু দিয়েছে ঘন্টা 3 আগে, সেই জায়গা থেকে আমি এই অংশটা কাউন্ট করছি আর কি। আমি প্রশ্নটা করছিলাম একে ওয়াদুজ্জামানকে, কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই ধরনের প্রস্তাব তো খুব ভালো প্রস্তাব, আমরা তো অস্বীকার করছি না। বিষয় হচ্ছে যে আপনার তারেক রহমান সাহেবের স্কেজুলের দিকে তাকান। উনি দেশে আসলেন 25শে ডিসেম্বর, তারপরে যেটা হলো যে দেশে খালেদা জিয়া ইন্তেকাল করলেন, এবং এর মধ্যে নির্বাচনী শিডিউল হয়ে যাওয়ার কারণে উনি কিন্তু দেশে ঢাকার বাইরে কোথাও যেতে পারেনি, ইনফ্যাক্ট কোনো ধরনের মুভ করতে পারেনি। ফলে উনাকে, আপনারা জানেন যে উনি অসুস্থ হয়ে পড়েছেন, উনার শিডিউল মেনটেন করতে উনি হিমশিম খাচ্ছেন। এখন এই ধরনের একটা প্রস্তাব যেটা বললেন মোল্লা ভাই, যে এটা আরো 10 দিন আগে দেওয়া হয়েছিল, এটা সঠিক না। অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়েছিল বিভিন্ন জন পিনাকি ভট্টাচার্য প্রস্তাব দিয়েছে। এখন আপনারা যদি বলেন, আর আরেকটা মোল্লা ভাই, আমি আপনাকে একটু বলতে চাই, আপনি একটু আগে জ্ঞান দিচ্ছিলেন আমাদেরকে, খুব সাজেশন দিচ্ছিলেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি একজন ডিবেটার ছিলাম, টক শোতে বা ডিবেটে যখন যাবেন, যিনি কথা বলেন তাকে বলতে দিবেন, আর না হলে আমি প্লিজ আপনি একটু শুনি, আমাদের একজন অতিথির বক্তব্যের সুযোগ তো পাবেন। মেইনটেইন করবেন, আমার কথার মধ্যে কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, বলবেন না প্লিজ। আচ্ছা, কথা বলিনি, আমি জাস্ট বলেছি এটা 3 দিন আগে। আপনি হ্যাঁ, ঠিক আছে, এই যে কথাটা, এটাও আপনার বলা দরকার ছিল না। তার মানে আপনি কখনো ডিবেটে পার্টিসিপেট করেন নাই, আপনি আসলে আসেন। ওকে, হ্যাঁ প্লিজ আমি একটু শুনি একে মহিদুজ্জামান, আমাদের হাতে অনেকগুলো বিষয় রয়েছে, আপনি একটু শেষ করুন। যেটা হচ্ছে যে এটা পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস লিখেছিল ফেসবুকে। এখন যদি মোল্লা ভাইরা বলেন যে পিনাকি ভট্টাচার্য জামাত ইসলামীর মুখপাত্র, তিনি প্রস্তাব দিয়েছেন, তাহলে আমরা এটা বিবেচনা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত ইসলামীর আমির আজকে বলেছেন, আজকে তো ফেসবুকে লিখেছেন, হ্যাঁ, উনি যদি পার্টিসিপেট করতে চান, উনার কাছে চ্যানেল থাকার কথা, যে কোন চ্যানেলে যোগাযোগ করলে সেটা তারেক রহমান সাহেবের কাছে পৌঁছবেন, সেভাবে কিন্তু যান নাই। ধরে নিলাম এটাও সঠিক, কিন্তু কথা হচ্ছে যে এটা তো আমাদের শিডিউলের সাথে মিলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি ইস্যুতে আলাপ করবো আমরা, জান্নাতে যাওয়া যাবে কিনা, এই থিওলজিক্যাল ইস্যুতে নাকি পলিসি ইস্যুতে, সেটাও কিন্তু উনি বলেছেন। ওনার স্ট্যাটাসে আপনি পড়েন, উনি কি বলেছেন?
আবার আপনি মাঝখানে কথা না না না, আপনি বলেছেন আবু বকর মোল্লা, আমি আপনার কাছে আসবো। আবু বকর মোল্লা, আপনি জাস্ট একটু শুনুন। আবু বকর মোল্লা, আপনার কাছে আসবো আমি। আপনি বক্তব্যের মাঝখানে কথা বললে আসলে পুরোটা স্পষ্ট হবে না তো। স্বীকার করেন প্লিজ, মানুষের কথার মধ্যে কথা বলবেন। আবু বকর মোল্লা, আপনি বলবেন অবাঞ্ছিত কথা বলছেন এবং এখন একজন মানুষকে বলতে দেবেন না? আপনি কি একটু বলতে দেবেন না আবু বকর মোল্লা? যেটা আপনি বলছিলেন আমি এটা এখনই শোনাতে চাই। জান্নাতের কথা বলছেন, এই যে আপনি জান্নাতের কথা বলছেন কেন? না, ওনার ডিবেটে উনি কি বিষয় নিয়ে কথা বলবেন উনি সেটা বলেছেন। সেটা আমি আপনার কাছে এসে তো শুরুতে আপনার কাছে জানতে চেয়েছি জনাব আবু বকর মোল্লা। আপনি প্লিজ একটু বলতে দেন, তারপরে আপনার কাছে হয়ে আসবো। হ্যাঁ জি, আমরা দেখেছি জনাব ওয়াদুজ্জামান, আপনি আপনার বক্তব্যটা একটু শেষ করুন। আমরা জান্নাতের টিকিট দেই না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। জি ওয়াদুজ্জামান, জান্নাতের টিকিট দেন না, এই যে আপনি বলছেন, আপনার কথাটা হুট করে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন। মানুষের কথার মাঝখানে কথা বলতে হয় না, এটা অভদ্রতা, এটা আমাদের পারিবারিক শিক্ষা। আপনি আপনার পরিবার থেকে যদি না পেয়ে থাকেন ভাই, আপনার জবাব দেওয়ার সময় হলে আপনি জবাব দিবেন, তা না হলে পরিবেশ নষ্ট করবেন না প্লিজ। আপনি আজিজ ভাই সিনিয়র, আপনার চেয়ে বয়সে অনেক বড় আজিজ ভাইয়ের সাথে আপনি যে আচরণ করেছেন এটা কোন রকমের সভ্য আচরণ না। এটা আপনাদের দলের এবং আপনার পারিবারিক শিক্ষা দিচ্ছে, দেখাচ্ছে যে আপনি আরেকজনকে কথা বলতে দেন না। এখনই যদি আপনারা এটা করেন, সরকারে গেলে আচ্ছা আবু বকর মোল্লা, আমরা কিন্তু আলোচনার বাইরে চলে যাচ্ছি। প্লিজ আবু বকর মোল্লা, একটু কোঅপারেট করেন। মানে আমি দেখলাম যে আসলে আমি যখন আপনার কাছে জানতে চাইছি আপনি বলছেন সবাই চুপ আছে, এরপর আমি অন্য কারোর কাছে গেলে আপনি সেখানেও কথা বলছেন। মানে একজন মানুষের বক্তব্যটা আসলে তারপর আলাদা করে আপনার কাছে আসবো। প্রভোকেটিভ কথাবার্তা বলছে। হ্যাঁ, তো সেটা একটু শোনেন, এটা একটু শোনেন, তারপর আপনি রিপ্লাই দেন। কথা বলতেছেন, এটাও বেয়াদবি। এগুলা শুনেন, এগুলা বেয়াদবি। যে আঙুল তুলে কথা বলতেছেন, এটাও বেয়াদবি আপনার। আমার স্লট আমাকে কোশ্চেন করেছে, অ্যানসার আমি দেব। প্লিজ এটা অন্তত কোঅপারেট করেন যারা আবু বকর মোল্লা। হ্যাঁ, কথা বলেন কেন? আপনি কাইন্ডলি আপনি মিউট করে রাখতে পারেন আপাতত আমি বক্তব্যটা শেষ করি, তারপর আপনার কাছে আসবো, আই প্রমিস। জি, আপনি মিউট করে রাখেন, আমি তো মিউট করে রাখছিলাম এতক্ষণ। হ্যাঁ, এইটুকু ভদ্রতা যদি আপনি না শিখে থাকেন ভাই, তাহলে কেমনে করে হবে বলেন? আপনি নিজে চিন্তা করবেন যে আপনি কি কথা বলেন। আমাকে জ্ঞান, ঠিক আছে, ওকে আমরা শুনবো আপনার কথা শুনবো, বললাম তো। জ্ঞান দিবেন না আপনি। হ্যাঁ, আপনার জ্ঞান না থাকলে আপনাকে কেউ দিতে পারে না। যেই জ্ঞান আপনি পরিবার থেকে পান নাই, সেই জ্ঞান আমি আপনাকে কিভাবে দেব? আপনি তো কোথাও জ্ঞান পান নাই। আমি জ্ঞান না পেয়ে এখানে আসি নাই। এই যে কথার মাঝখানে আপনি আবু বকর মোল্লা, আপনি কি একটু থামবেন? আবু বকর মোল্লা, আপনি বলেছেন তো আপনার বক্তব্য তো আমরা শুনলাম। You cannot focus on particular point. ওকে, আপনি থেমেছেন, আপনি শেষ করেছেন। উনি আমাকে প্রশ্ন করেছেন, আমাকে বলতে দেন, প্লিজ তারপর অন্তত এই কাজটুকু করতে দেন। আবু বকর মোল্লা, আমি আপনার কাছে আসবো, আমি বললাম আপনাকে। হ্যাঁ, ওয়াদুজ্জামান, আপনি শেষ করেন প্লিজ। যেটা বলছিলাম যে এখানে যদি ওনারা বলে থাকেন, দাবি করেন যে পিনাকি ভট্টাচার্য ওনাদের মুখপাত্র, তাহলে আমরা মানতে রাজি যে এটা 10-12 দিন আগে দেওয়া হয়েছে। বা ওনারা যদি দাবি করেন যে ডাকসুর জিএস ওনাদের মুখপাত্র, তাহলে সেটাও আমরা মানতে রাজি। কিন্তু এটা উনি আজকে মাত্র ফেসবুকে লিখেছেন, আমাদের চেয়ারম্যানের স্কেডিউল আছে, উনি কবে কোথায় কোন মিটিং করবেন, কাদের সাথে ওনার বৈঠক আছে, এই মুহূর্তে তো এটা অ্যারেঞ্জ করা সম্ভব না। আর তাও যদি অফিসিয়ালি আসতে, তাও একটা কথা ছিল। বুঝতে পারছি, তার মানে এখানে অনেকগুলো ফেসবুকে লিখে আহ্বান জানাবেন, এটা কোনো অফিসিয়াল আহ্বান হতে পারে? আমরা এটা আলোচনা করতে পারি এখানে? আমার তো মনে হচ্ছে না ভাই। ধন্যবাদ। আমি আপাতত এই আলাপটা এখানেই থামাই। এখানে অনেকগুলো বিষয় রয়ে গেছে, তার ভিতরে একটা হচ্ছে ইনকিলাব মঞ্চের আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো। খান সাইদ পিপিএম, আপনার কাছে ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই। মানে প্রথম কথা হচ্ছে ওসমান হাদির মৃত্যু অনাকাঙ্ক্ষিত, এবং বাংলাদেশের বোধ করি প্রত্যেকটা মানুষ ওসমান হাদির মৃত্যুর বিচার চায়, এবং সেই বিচারের অপেক্ষায় সবাই আছে। এবং এটাও বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকার খুব গুরুত্ব সহকারে ব্যাপারটা ডিল করছে। তারপরেও আমরা দেখলাম যে আজকে শাহবাগে প্রথমে জড়ো হওয়া, সেখান থেকে যমুনার অভিমুখে যাত্রা করা। এরপরে আমরা দুটো খবর জানতে পারলাম। প্রথমত, পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় আসলে বরাত দেয়া হচ্ছে জাবেরের, ইনকিলাব মঞ্চের এখনকার মুখপাত্র, যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এবং ডাকসুর নেত্রী জুমা তিনি পদদলিত হয়েছেন পুলিশের বুটে, নানা কিছু। পরবর্তীতে আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট পেলাম যে এমন কিছুই ঘটেনি, পুলিশ কোনো লিথাল ওয়েপন ব্যবহার করেনি, কোনো আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের উপর গুলি চালানো হয়নি। তাহলে আসলে এই তথ্যগুলো কেন বিভ্রান্তি তৈরি করছে, বা সম্পূর্ণ বিপরীত তথ্যগুলো কেন আসছে, তাও নির্বাচনের ঠিক 4 দিন আগে? আইনের মানুষ হিসেবে আপনি আসলে কিভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে এবং 71 টিভির দর্শক
শ্রোতা যারা আছেন তাদেরকে, আর আমি ছোট করেই বলবো, আমি এত লম্বা কথা বলতে পারি না, আমার কথা স্টক শেষ হয়ে যায়। আমি খুব স্পেসিফিক্যালি এবং পার্টিকুলারলি কথা বলতে অভ্যস্ত। জি 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 সেটা হলো যে এইটা আপনি যে কথা প্রশ্নটা জিজ্ঞাসা করলেন, ওই প্রশ্নটা আমারও। যে এই মুহূর্তে 4 দিন পরে ইলেকশন বা 5 দিন পরে ইলেকশন, সেখানে হঠাৎ করে হাদির মৃত্যু নিয়ে একটা মহলের এত কনসার্ন হয়ে গেলেন কিভাবে গেল, কেন, এটা নিয়ে আমার প্রশ্ন। তারপরে কনসার্ন হলেন থাকো তোমরা শাহবাগে, আবার কেন যমুনার দিকে রওনা দিলেন, এটাও একটা প্রশ্ন। তো সেই জন্য এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপর যেটা আপনি বলেন বিং এ পুলিশ অফিসার, আমি তো ডিটেল না জেনে কালকের মধ্যে হয়তো জানা যাবে। আমি আজকে আমার সার্ভিং কলিগদের কাছে যতটুকু কথা বলেছি, তারা যেটা বলেছে তাদের কাছে ওইটা মনে হয়েছে যে এটা পারপাসফুল এবং এটার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে বলেই পুলিশ কমিশনার দেখে তার আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি ওই গেঞ্জি গায়ে দিয়ে, মানে টি শার্ট গায়ে দিয়ে উনি বেরিয়ে চলে গেছেন, উনি ইউনিফর্মটাও পর্যন্ত পড়ার সময় পানে, এতটা এরকম ছিল। আর যেটা বললেন যে আমাদের গুলিবিদ্ধ হওয়া এবং পদদলিত হওয়া, এটা তো আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে ডাইরেক্টর সাহেব, উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন, দেখেছে যে যতগুলো 37-38 জন ছাত্রছাত্রী বা ওনারা চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে কেউ গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। সে বলছে কেউ মানে ওই আর কি থেতলে যাওয়া বা ওই লাঠি বাড়ি খাওয়া বা এরকম কিছু, এত কাজে গোলাগুলি কিছু হয়নি। আর পদদলিত ওই মহিলা পদদলিত হয়েছে এরকম কোনো কিছু আমরা এখনো পাইনি। তারপরে কালকে যদি এর বাইরেও যদি আমাদের নিউজ মিডিয়াতে যদি কারো কাছে কোনো ছবি বা কোনো স্পেসিফিক কিছু থাকে, কালকে বুঝতে পারছি নিশ্চয়ই কাজটা ডেফিনেটলি এটা একটা অপরাধ হয়েছে বলে আমরা মনে করি। বিকজ এই সময় উইদাউট এনি নোটিস, neither to the police nor to the election commission, এখন হঠাৎ করে ভাবে জমায়েত হয়ে এই কাজটা করা আমাদের মনে যথেষ্ট সন্দেহের উদ্রেক ঘটিয়েছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। আপনার কাছে কেবল প্রশ্নটা করে রাখতে চাই, মানে প্রথম কথা হচ্ছে গুলিবিদ্ধ হওয়া অনেক বড় একটা ঘটনা। ওসমান হাদির পর কোনো তরুণ যখন বলে যে সে গুলিবিদ্ধ হয়েছে, অনেকের কাছে ব্যাপারটা তখন আতঙ্কের মতো হয়ে যায়, কারণ একটা ওসমান হাদির ট্রমা থেকে অনেকেই বেরোতে পারছেন না। সেখানে নতুন কোনো টকবগে তরুণের গায়ে গুলি লাগবে, এটা কখনো কাম্য না। কিন্তু যখন আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখি একটা বড় গ্রুপ থেকে যে এবার জাবের গুলিবিদ্ধ হলেন, তখন সবার মধ্যে এক ধরনের প্যানিকনেস তৈরি হয়। নির্বাচনে 4 দিন 5 দিন আগে এরকম প্যানিকনেস কতটা ক্ষতির কারণ, কতটা পরিবেশ নষ্ট করতে পারে। একেবারে শেষ মুহূর্তে নির্বাচনে 7 তারিখ আজকে পড়লো, হাতে আর 4 দিন সময় আছে। ঠিক এই মুহূর্তে শাহবাগ এলাকায় যা ঘটে গেল, মানে এটা আসলে এক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, কোনো সন্দেহ নাই। কিন্তু নির্বাচনের আগে কতটা ঝুঁকি তৈরি করলো, এবং আগামীকাল সকালে, ইনফ্যাক্ট আজকে সকালবেলা যা ঘটবে আমরা সেটা জানি না। এই সমস্ত কিছু নির্বাচনের জন্য কতটা ঝুঁকি তৈরি করে আসলে? ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই যে ওসমান হাদি আমাদের এই সময়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, এবং এই যে 5ই আগস্ট পরবর্তী আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র নিয়ে তিনি সবচেয়ে বেশি সোচ্চার এবং আমাদের এই স্পিরিটটাকে ধারণ করতেন, জুলাইয়ের যে প্রকৃত স্পিরিট, যেটা আমরা অনেকেই যারা জুলাই স্পিরিট হারিয়ে তারা নানান রকম স্বার্থ নিয়ে ব্যস্ত, কিন্তু ওসমান হাদির একটা চমৎকার একটা অবস্থান নিয়েছিলেন। তো তার যে হত্যাকাণ্ড, এবং সেটা সত্যি সবাই এই বিচারটা সবাই চায় যে খুব দ্রুত হোক, এবং সেটা জাতির প্রত্যাশা। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে একটা আলটিমেটাম দিয়ে তার যে এই এবং ইলেকশনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ধরনের একটা অবস্থা তৈরি করা, এটা আমি মনে করি যে মোটেই নির্বাচনের যে একটা পরিবেশ সেই ক্ষেত্রে এটা কাম্য নয়। কারণ হলো যে একটা যে দাবিটা তারা করছেন, সেই দাবিটা জাতিসংঘের মাধ্যমে যে তদন্ত, সেটার ব্যাপারে সরকার পজিটিভ, এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সরকার সব তাদের যে চেষ্টার দিক থেকে সব জায়গায় সর্বচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং সব রকমই চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি ওসমান হাদির হত্যাকাণ্ড শুরু থেকে সরকারের তৎপরতা সন্তোষজনক, এবং ইনকিলাব মঞ্চের থেকে দাবিটাও যৌক্তিক, এবং তারা সেই যৌক্তিক দাবি চালিয়ে যাবে। কিন্তু যমুনার সামনে যেভাবে একটা পরিস্থিতি তৈরি করা বা একটা চেষ্টা, এটা আমি মনে করি যে অপ্রয়োজনীয়। আপনার বক্তব্যটা একেবারে শেষের দিকে, যেহেতু আমি একটু একে মহিদুজ্জামান আপনার কাছে একটা মন্তব্য নিতে চাই, কারণ যমুনাই চল আন্দোলন পূরণ করার জন্য এরকম নানা ন্যারেটিভ আমরা গেল প্রায় 1 বছরের সময় ধরেই অনেকবার দেখেছি। এই সময় বলে দেওয়া হয়েছে যে এই জায়গাটা খুব সম্ভবত 144 ধারার মধ্যে থাকছে, খুবই সেন্সিটিভ এলাকা। কেন যমুনাতে যেতে হবে এখন এই দাবির জন্য? মানে এটা আসলে কি ধরনের ঝুঁকি তৈরি করছে? ছোট করে দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমারও, যে আপনি
দাবি আদায়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, প্লাস যেটা এইমাত্র নিয়াজ বললেন, প্রফেসর নিয়াজ, যে ওসমান হাদির বিষয়টা দেখেন। ওসমান হাদি অত্যন্ত ডাইনামিক একটা ক্যারেক্টার ছিল, বাংলাদেশের রাজনীতিতে ধূমকেতুর মতো তার আগমন, এবং তার যে কথাগুলো আপনি খেয়াল করেন, যে কথাগুলো এখন বলে, সে ইনসাফ, এবং ইনসাফ, সে যে কথাটা বলেছে যে আমি আমার শত্রুর জন্য ইনসাফ চাই। জি, প্রথম আলো বিষয়ে সে বলেছে যে আপনি পারলে আরেকটা প্রথম আলো তৈরি করেন, একদম তাই না? এটা সে বলেছে। সে বলেছে যে এই নির্বাচন, সে কিন্তু নির্বাচনমুখী ছিল, গণতান্ত্রিক ছিল, সে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিল। এখন দেখেন, শেখ মুজিবকে যেভাবে বেশি বিক্রি করতে গিয়ে এবং মুক্তিযুদ্ধকে বেশি বিক্রি করতে গিয়ে আওয়ামী লীগ যেমন এটা একটা হাস্যকর করে ফেলেছিল না, শেখ মুজিবকে দ্বিতীয়বার হত্যা করেছিল কিন্তু শেখ হাসিনা। এখন ওসমান হাদিকে তার এই বিচারটাকে সামনে রেখে যেটা করা হচ্ছে, ওসমান হাদিকে বোধহয় দ্বিতীয় তৃতীয়বার হত্যা করা হচ্ছে। কারণ ওসমান হাদির হত্যার বিচার কে চায় না? ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এমন একজন লোক খুঁজে পাবেন না যে ওসমান হাদি হত্যার বিচার চায় না, কিন্তু কেউ হয়তো এটা নিয়ে রাজনীতি করতে চায়। যেই ওসমান হাদি বলেছিল যে প্রয়োজনে আরেকটা প্রথম আলো তৈরি করেন, তবুও প্রথম আলোকে ধ্বংস করবেন না, জি, তার বিচারের দাবিতে সেই প্রথম আলো পোড়াতে যাওয়া, তাহলে তারা কি হাদির অনুসারী হতে পারে? আপনার তাই মনে হয়? যেই ওসমান হাদি নিজে নির্বাচন চেয়েছে, নিজে নির্বাচনে দাঁড়ানোর কথা ঘোষণা দিয়েছে, নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে দিয়েছিল, সেই ওসমান হাদির অনুসারীরা নির্বাচন ঠেকাতে চাচ্ছে, স্লোগান দিচ্ছে যে ইন্টারিম যাবে না, নির্বাচন হবে না, এটা কি বিশ্বাসযোগ্য? আমি এর মধ্যে অন্য কোনো কিছু আভাস পাই, কারণ হচ্ছে এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের পুলিশও তাদের অধীনে, তাই না? এবং ওসমান হাদির সাথে এই ইনকিলাব মঞ্চের সাথে যারা জড়িত, পেছনে যারা যারা আছেন, ইনক্লুডিং মাহমুদুর রহমান সহ যারা আছেন, সবাই কিন্তু সরকারের খুব ঘনিষ্ঠ। হ্যাঁ, এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা স্ট্যাটাসও দেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে, যেটা জাতিসংঘের যেই জায়গাটাতে তুলে ধরার কথা সরকার সেটা করবে, একটা চিঠি দেবে। সব ঘোষণা দেওয়ার পরও কেন তারা এই যে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, এটা ডেফিনেটলি তদন্তের দাবি রাখে। কালকে একটা সংবাদ, মানে আজকে সকালবেলা, মানে আজকে 7 তারিখ যেহেতু পড়ে গেল, সকালের দিকে একটা সংবাদ সম্মেলন আছে, হয়তো সেখান থেকে কিছু তথ্য জানবো, পরবর্তীতে হয়তো সেগুলো নিয়ে আলাপ করার সুযোগ হবে। সব শেষ 1 মিনিটের মধ্যে ছোট্ট একটা মন্তব্য, ব্যারিস্টার আবু বকর মোল্লা, সংক্ষেপে। জি, জি, ধন্যবাদ। দেখুন, আমি যে কথাটি বলছিলাম সময় নিয়ে, আমার সহ আলোচক বিএনপির প্রতিনিধি, আর ওইদিকে যাবই না, শুধুমাত্র ইনকিলাব মঞ্চের ইস্যুটা, আমার হাতে 1 মিনিট সময় আছে। জি, আমাকে সংক্ষেপে বলছি, উনি জামাত ইসলামী মানে ফেসবুক, ডক্টর শফিক সাহেবের ফেসবুক পোস্ট যদি উনি পড়েন, 4 দিন আগে, আমি বলছি 1 2 3 4 4 আমরা ওই টপিকে গেলে আবু বকর মোল্লা, আমার হাতে আপনার ইনকিলাব মঞ্চের ইস্যুতে কথা বলার সুযোগ থাকবে না, আপনি বুঝেন। আমি ইনকিলাব মঞ্চের ব্যাপারে, অর্থাৎ ওনাকে বলবো, হি নিড টু গেট এডুকেটেড ফার্স্ট himself and come to the talk show and আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আমি যে সময়টা দিলাম সেই সময়টা একেবারে শেষ। সাংবাদিক এমএ আজিজ, আপনার একটা মন্তব্য আমি একটু বলছি, ইনকিলাব মঞ্চ, আমার বক্তব্য হলো যে হাদি যেভাবে নৃশংসভাবে হত্যা হলো, সরকার কিন্তু প্রথমে তার মূল খুনিকে ধরতে পারে নাই। সে তো এই দেশের ভিতরে কিছুদিন ছিল, এর আগে সে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে জেলে ছিল, তাকে কোর্ট বেলও দিয়েছে। এখন তারপরে মূল আসামি না ধরেই সে বাংলাদেশে আছে না ভারতে আছে এটা নির্ণয় না করেই চার্জশিট দিল তাদেরকে সন্তুষ্ট করার জন্যে। এইটা কিন্তু এক ধরনের সরকার চালাকি করেছে, তাকে বিচার করতে পারে নাই। এখন ধরেন তারা তো বিচার চাইতেই পারে, ইনকিলাব মঞ্চ, কিন্তু আমার প্রশ্ন হতো, আমরা কিন্তু 5ই আগস্টের পরে মব সন্ত্রাসে কিন্তু জর্জরিত, এখন সবাই প্রেশার দিয়ে দাবি আদায় করতে চায় এরকম। এখন ডিআইজি সাহেব যে কথা বলেছেন, আমি বলবো এটাকে, ওখানে 144 ধারা জারি করা আছে। আপনি যমুনা, সেখানে আপনি বাইরে পর্যন্ত শাহবাগ পর্যন্ত আছেন, ওখানে তো একটা এমন একটা জায়গা 10 জন লোক দাঁড়ায় গেলে জ্যাম লেগে যায়। আচ্ছা, ওটা বাদ দিলাম, কিন্তু আমার কথা হলো 144 ধারা যে করলেন, এটা কিন্তু এক ধরনের মবও বলা যেতে পারে। আপনি এই সময়ে ইলেকশন 5 দিন পরে, এই সময় এইরকম একটা তৈরি করা, জাতিসংঘ দাবিও মানছে, তারা এও বলছে লাস্টে
আমি দেখলাম যে যতক্ষণ বিচার না হবে তাহলে নির্বাচনের আগেই করতে হবে, নাহলে নির্বাচন হবে না, এটাও বলছে। এগুলো তো উচিত না, এই প্রেশার দেওয়া উচিত হয় নাই। তা আমার কাছে মনে হচ্ছে পুলিশ কি করবে বলেন? 144 ধারা দাঁড়িয়ে আছে, একদম। পুলিশ কি করবে? গুলি যদি লেগে থাকে এটা আমি মনে করি এটা অন্যায় করছে, কিন্তু এখানে ডিসপার্স করা ছাড়া তো পুলিশের কোনো সমস্যা উপায় হচ্ছে ছিল কি, না। এখানে একটা মিস ইনফরমেশন ছড়াচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ফায়ারিং হয়নি, হাসপাতালের পক্ষ থেকে বলা হলো কারো শরীরে কোনো গুলি পাওয়া যায়নি, কিন্তু ফেসবুকে স্ট্যাটাসে ঘুরছে যে গুলিবিদ্ধ হয়েছেন এটা। তো মানে ফেসবুকে না, আসলে গুলিটা পাওয়া ফেসবুকে তো গেছে। 70% ভুয়া থাকে। আমি আসলে খান সাইদ হাসানের কাছে সত্যি দুঃখ প্রকাশ করছি, কারণ আমার হাতে একদমই সময় নেই, এবং আপনাকে আসলে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আশা করি এই ইস্যুতে একটা লম্বা সময় আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ৭১ জানালে। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে, সাথে থাকবেন আমাদের।